অ্যাক্সিডেন্টাল পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ভারত সফর করে এসেছেন। তিনি আমাদের জন্য কি নিয়ে এসেছেন এটা আমাদের কাছে কোনো কিছুই পরিষ্কার না। তিনি কেন ভারতে গিয়েছেন এই জিনিসটা আমাদের কাছে পরিষ্কার না। কিন্তু তিনি যে গিয়েছেন এই খরচকার আমাদের, আমার, আপনার, সবার। এখন আপনাদের কিন্তু প্রশ্ন জাগতে পারে আমি তাকে কেন অ্যাক্সিডেন্টাল পররাষ্ট্রমন্ত্রী বললাম। এটা দারুণ একটা ব্যাখ্যা আমি এর আগেও দিয়েছি, এটাতেও দিব। তবে একটা বিষয় আমাদের প্রশ্ন, সে ভারতে কেন গিয়েছে, ভারত থেকে কি নিয়ে এসেছে? এই প্রশ্ন এদেশের মানুষের এক নৈতিক অধিকার, নৈতিক অধিকার না, মৌলিক অধিকার। কারণ তার যাওয়া আসা, তার প্যাশন, ফ্যাশন সব কিছুই আমরা বহন করি। সুতরাং মঙ্গল অমঙ্গল আমরাই তাদেরকে আমাদের কথা বলার জন্য সংসদে পাঠিয়েছি, এ দেশটা পরিচালনা করার জন্য। তাকে সেই জিনিস দায় স্বীকার করে আমাদেরকে বলতে হবে সে কোন উদ্দেশ্য নিয়ে সেখানে গিয়েছে, কেন এবং কী নিয়ে এসেছে। আমরা এর আগে আব্দুল মোমেনকে দেখেছি, যাকে যে নাকি আলগা মোমেন হিসাবে খ্যাত, ওই যে আলগা চুল পড়তো, আর মানে হাসিনার পররাষ্ট্রমন্ত্রী। সে ভারত থেকে এসেই একবার এক একটা নাটকীয় কথা বলতো, জোকারের মতো। তাকে আমি পররাষ্ট্রমন্ত্রী বলি না, বলি পররাষ্ট্র জোকার, পররাষ্ট্র জোকার আব্দুল। হ্যাঁ, তো সে মোমেন, সে এসে একবার বলতো কি, ভারত বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো, মানে একের মঙ্গল অন্য ছাড়া অন্যে একা একা মঙ্গল অর্জন করা যায় না, একজনের ভালো আরেকজনের চাইবো আমরা। সে এইভাবেই ফ্রেমিং করতো ভারত বাংলাদেশের সম্পর্কটাকে। আবার কখনো এসে বলতো, ভারতকে আমি বলে এসেছি যে কোনো মূল্যে হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। এই কথাগুলো কিন্তু সে বলতো। এবার খলিল এসে কি বলল, ভারতের মানচিত্র বাংলাদেশ ছাড়া আঁকা যায় না, আবার বাংলাদেশের মানচিত্র ভারত ছাড়া, ভারতের মানচিত্র ছাড়া আঁকা যায় না। মানে সে এমনভাবে অবিভক্ত ভারতের একটা মানে ইনডিরেক্ট ফ্রেম দেওয়ার চেষ্টা করেছে আমাদের সামনে যে আমরা ভারত একই। অর্থাৎ বাসার দিক দিয়ে কিছুটা ডিসেন্ট হলেও লক্ষ্য কিন্তু একই, বাংলাদেশ এবং ভারতের মানচিত্রকে সে এক করে ফেলেছে। এই জিনিসটি আমাকে আব্দুল মোমেনের কথা বা আলগা মোমেনের কথা মনে করিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হলো সে কেন গেল। তার প্রথম টার্গেট ছিল অসিত দোভালের সাথে কথা বলা এবং আশ্বস্ত করা ভারতের জন্য বাংলাদেশ হুমকি নয়, এবং ভারতের কাছ থেকে তেল আনার বিষয়ে যোগ সাজেশ করা। ভারত বাংলাদেশের কোনো পরিস্থিতি সিদ্ধান্ত ভারতের জন্য, ভারতের নিরাপত্তার জন্য, অখণ্ডতার জন্য হুমকি হবে না, এই বিষয়ে নিশ্চয়তা চাওয়া। তো অতিরিক্ত ভারত প্রেমে মগ্ন হতে গিয়ে, ভারতকে অ্যাসিউড করতে গিয়েই সে আসলে ভারত সফরটি করেছে। এবং তারেক রহমান ভারতে গেলে কোন কোন বিষয় নিয়ে কথা বলবে, তারেক রহমানকে কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে কেউ ইনভাইট করে নাই। নাইদার আমেরিকা, নর ইউএস, নর হোল ইউরোপ অর আরব, কেউ তারেক রহমানকে ইনভাইট করে নাই টিল নাও। ব্রড ইনভাইটেশন একটা কথা আছে না, অমুক সময় আপনাকে অথবা আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আসছি। তারেক রহমান ইজ নট সো ইম্পর্টেন্ট ফর এনি কান্ট্রি অর প্রেসিডেন্ট, কারোর জন্যই তারেক রহমান গুরুত্বপূর্ণ না। এই কারণে কেউ তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে আসছে না। তারেক রহমানের সম্মতি, আচরণ, প্রভাব, ইনফ্লুয়েন্স কোনো কিছুই কাউকে আকৃষ্ট করতে পারেনি। এই কারণে কেউ আগ্রহ প্রকাশ করেনি, ইনভিটেশনও জানায়নি। তো তারেক রহমান নিজ থেকে কোথাও না কোথাও তো যেতে হবে। এই কারণে তিনি তার পররাষ্ট্রমন্ত্রীকে, অ্যাক্সিডেন্টাল ফরেন মিনিস্টারকে ভারতে পাঠিয়েছেন। অজিত দোভাল, জয়শঙ্কর পারলে মোদির সাথে সাক্ষাৎ করবেন। কিন্তু সে আসলে লাড্ডু নিয়ে ফিরেছে, খালি হাতে ফিরেছে, এ দেশের জন্য কিছুই আনতে পারেনি। বরং ভারতকে আশ্বস্ত করতে গিয়েছে, তোমাদের সাথে অসম কোনো চুক্তি আমরা বাতিল করব না, তোমাদের অখণ্ডতার জন্য আমরা চেষ্টা করে যাব, আমাদের দেশে তোমাদের দেশ বিরোধী কেউ স্থায়ী পাবে না। কিন্তু সেখানে যে আমাদের অসংখ্য খুনি, এই যে আসাদুজ্জামান কামাল, শেখ হাসিনা, খুনি শেখ হাসিনা দীর্ঘদিন যাবৎ নিরাপদে অবস্থান করছে, যেই এই দেশের প্রধান শত্রুকে তারা আশ্রয় দিচ্ছে, তারা হবে আমাদের বন্ধু। তাদেরকে বন্ধুত্বের লাইসেন্স দেওয়ার জন্যই কি অ্যাক্সিডেন্টাল ফরেন মিনিস্টার ভারতে গিয়েছেন?
তাহলে সে আর আমাদের জন্য কী বা নিয়ে আসতে পারবে? এখন কথা হলো, আমরা কি চাই, কি নিয়ে আসার কথা? তিস্তা চুক্তির ব্যাপারে একটা আশ্বস্ত বার্তা নিয়ে আসার কথা, এটা আমরা চাই খুব স্বাভাবিকভাবে। সীমান্ত হত্যার ব্যাপারে আমরা একটা আশ্বাস চাই, সেই বার্তা আমাদের জন্য নিয়ে আসার কথা। আমাদের এতগুলো খনি দেশদ্রোহী সেখানে অবস্থান নিয়েছে, তাদের ব্যাপারে আমরা একটা বার্তা চাই খুব স্বাভাবিকভাবে। বন্যার পানি অনৈতিকভাবে ছেড়ে দিয়ে বাংলাদেশে যে পরিস্থিতির সৃষ্টি করে, সেই ব্যাপারে আমরা একটা বার্তা চাই। সীমান্তের ওপার থেকে যে নেশার দ্রব্য এসে বাংলাদেশের তরুণদেরকে শেষ করে দিচ্ছে, সেই ব্যাপারে আমরা বার্তা চাই। এসব ব্যাপারে খলিলের কোনো বার্তা নাই। খলিলের বার্তা হলো বাংলাদেশ ভারতের মানচিত্রের অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকা অখণ্ড মানচিত্রের বার্তা দিয়ে তিনি অখণ্ড ভারতেরই একটি বার্তা আমাদের মনে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। এদেশের মানুষের মনোবল ভাঙার জন্য তিনি এ বক্তব্য দিয়েছেন। তিনি বোঝাতে চেয়েছেন ভারত ছাড়া আমরা চলতে পারবো না। এটা না, রাশিয়ার আশেপাশের ছোট ছোট দেশগুলো রাশিয়ার সহযোগিতা চলে না ছাড়া, পোল্যান্ড রাশিয়ার সহযোগিতা ছাড়া চলে না। হাঙ্গেরি তো মোটামুটি এরকমভাবে রাশিয়ার নিকটবর্তী দেশ, তারা চলে না। পর্তুগাল রাশিয়ার সহযোগিতা ছাড়া চলে না। তারা তো খুব দূরে না, একদম কাছে না, আবার খুব দূরে না। তাদের সহযোগিতা ছাড়া কি চলে না? চলে। নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা এরা ভারতের সাথে অঙ্গাঙ্গি ভালো মানে অনৈতিক প্রীতি ছাড়া চলে না। পাকিস্তান কি চলে না? চলছে। কিন্তু আমাদের মানুষের মনে, আমাদের দেশের জনগণের মনে সেই ধারণা কেন সৃষ্টি করা হচ্ছে না? কেন সৃষ্টি করা হচ্ছে না? আমাদেরকে মনোবল, আমাদের মাইন্ড সেট আপ, ব্রেন সেট আপ এমনভাবে সৃষ্টি করা হয় যে আমরা ভারত ছাড়া চলতে পারবো না। এই কারণেই যেই আসে, আর অ্যাক্সিডেন্টাল ফরেন মিনিস্টার কেন বললাম? খলিল ছিল ডক্টর ইউনূসের ফরেন অ্যাডভাইজার বা সিকিউরিটি অ্যাডভাইজার। সেখান থেকে সে তার পরিস্থিতিটা এমনভাবে ফ্রেমিং করেছে, এমন কিছু কর্মকাণ্ডে জড়িয়েছে, আমেরিকার সাথে এমন কিছু চুক্তিতে জড়িয়েছে, যেটার সারা বাংলাদেশের মানে বিশেষ করে বামপন্থীরা এগুলো বিরোধিতা করা শুরু করেছে। এবং বিএনপি সবচাইতে বেশি বিরোধিতা করেছে খলিলুর রহমান। তার নাম বিকৃত করে ডেকেছে, তাকে রজার খলিল ডেকেছে, নানানভাবে কথাবার্তা বলেছে। কিন্তু কথা হলো, বিএনপি ওইসব অভিযোগের প্রমাণ দিতে পারেনি। তারপরেও এত অভিযোগ বিরোধিতা সত্ত্বেও বিএনপি ক্ষমতায় এসে সেই ডক্টর খলিলুর রহমানকে মানে পররাষ্ট্রমন্ত্রী করলো, খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রী বানালো। তাহলে এটা একটা অ্যাক্সিডেন্টাল ম্যাটার। কোনোভাবেই সে কখনো বিএনপি করতো না, বিএনপি তার বিরোধিতা করত। বিএনপি সবসময় তার ইজ্জত হরণের ব্যাপারে নানান রকম কর্মকাণ্ড চালিয়েছে। সেই জিনিসগুলো ওভারকাম করেও তাকে ফরেন মিনিস্টার বানিয়ে ফেলল। এই কারণে হি ইজ অ্যান অ্যাক্সিডেন্টাল ফরেন মিনিস্টার। আচ্ছা, বাংলাদেশের প্রধানমন্ত্রীও কি অ্যাক্সিডেন্টাল? উত্তর দিবেন আপনারা। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।